কোয়েল আরেকটু ভাবা শুরু করলো। ঠিক ভাবা না বলা যেতে পারে, মনে করা শুরু করলো। কিছু একটা মনে পড়তেই কোয়েল লাফিয়ে উঠে দাঁড়ালো আর উত্তেজিত হয়ে বলল, এক্স্যাক্টলি। ও তো দার্জিলিংয়ে থাকাকালীন আমাকে বলেছিল সামনে বড় কিছু হতে চলেছে। তার জন্য আমাদের চারজনকে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাহলে কি এটা পরশবাবুর ষড়যন্ত্র? কোয়েল মনে একটা আশার আলো সঞ্চার হলেও পরক্ষণে তা নিভে যায়। কোয়েল নিজ থেকে আবারও বলে ওঠে, কিন্তু ওই গলির মধ্যে ওরা কি করছিল? ওরকম ফাঁকা একটা জায়গায় ওরা, আমি মনে হয় একটু বেশিই পজিটিভই ভাবছি। যা চোখে দেখছি সেটা 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 তো সত্যি নাও হতে পারে। উফ, মাথায় কাজ করছে না আমার। একবার নেগেটিভ চিন্তা ধরা আসছে, আবার একবার পজিটিভ। ধুর বাবা। কোয়েল আবার ব্রেঞ্চে বসে পড়ে চুপ করে। তখন মনে পড়ে রাজের বারবার কোয়েলকে আটকানোর চেষ্টা, কিছু বলার চেষ্টা। রাজ এতটাই আকুল হয়ে উঠেছিল কোয়েলকে কিছু বলতে যে কখন মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছিল সেটাই হুঁশ ছিল না। কথাটা মনে আসতেই কোয়েল উঠে দাঁড়িয়ে চোখ মুছে বলল, না, এভাবে চোখের দেখার উপর বিশ্বাস করে ওর কথা না শোনাটা ঠিক হয়নি। যদি মিথ্যে বলার চেষ্টা করে তাহলে আমি ঠিকই বুঝতে পারবো। তাই আমার ওর কথা শুনতে হবে, আর সেটা এক্ষুনি। কোয়েল মন স্থির করে আগে এগোতে নিলেই ওর হাত পেছন দিক থেকে টান পড়ে। কোয়েল ঝট করে পেছন ফিরে তাকায়, কারণ এটা রাজের স্পর্শ নয়, অন্য কোনো পুরুষালী স্পর্শ। সৌভিকদা, তুমি? আদি নিজের মেজাজের উপর ভারসাম্য হারিয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল রাজদার গালে। রাজদা চুপচাপ নিজের হাত মুঠো করে নিচের দিকে তাকিয়ে আছেন। সকালে যা যা ঘটেছে সবটা জানতে পেরেই আদি এই কাজটা হঠকারিতায় করে বসলো, তাও আবার ভার্সিটিতে অনেকের মাঝে। আমি আদিকে আটকাতে যাব তার আগেই আদি আবারও রাজদার কলার ধরলো, কিন্তু তাও রাজদা তাকাননি ওর দিকে। ও বলতে শুরু করলো, সাহস কি করে হলো তোর ভুল কাজ করার পরেও আবার বোনের গায়ে হাত তোলার? এই জন্য আমি তোর হাতে আমার বোনকে তুলে দিয়েছি। রাজদা চুপ করে আছেন, কোনো কথা বলছে না দেখে আমি আদিকে বললাম, আদি ছেড়ে দাও, সবাই দেখছে। দেখুক, সবাই এতদিন আমার বন্ধুত্ব দেখেছে, ওর প্রতি ভালোবাসা দেখেছে, এখন ওর প্রতি আমার রাগ আর ঘৃণাটা দেখবে। কি মনে করিস তুই নিজেকে? যখন ইচ্ছে ছেড়ে চলে যাবি, যখন ইচ্ছে ফিরে আসবি, আর তারপর তোকে মেনে নিলে আমার বোনের জীবনটা নিয়ে খেলবি? আসলে তোর দোষ না, দোষটা আমার, যে আমি তোকে বিশ্বাস করেছিলাম। ছোট থেকে তোকে এতটা ভালোবেসেছিলাম যেটার যোগ্যই না তুই। আমি আদিত্যের কথা শুনে অবাক হয়ে রাজদার দিকে তাকালে দেখলাম উনিও তাকিয়েছেন এতক্ষণে। আদিকে আমি থামতে বলে ও আরো বলতে শুরু করে, তুই আমার ভালোবাসার যোগ্য ছিলিস, আর না তুই ছুটির ভালোবাসার যোগ্য। ভালোবাসা তো দূর, তুই ওরই যোগ্য না। ইনফ্যাক্ট তুই কারোরই ভালোবাসার যোগ্য নস, ফ্রড একটা। আমার ভুল ছিল এতদিন পর তোর ফিরে আসার পরেও তোকে বিশ্বাস করা। ভাগ্যিস আমার ভুলটা ভেঙে গেল, না হলে কে গ্যারেন্টি দিত যে তুই এরপরেও ছেড়ে চলে যাবি না? তুই তো অনাথ, কোনো ঠিকানাই নেই তোর। আদি অনেক বলে ফেলেছো তুমি, মাথা ঠিক নেই তোমার। কোথায় দাঁড়িয়ে আছো, কথাগুলো বলছো, কাকে বলছো, কি বলছো, কোনো ধারণা আছে নাকি? সব লোভ পেয়েছে তোমার। কোয়েল নিজেকে নিজে ফুর্তির পাত্রী বলেছিল, তাই গায়ে হাত তুলেছেন রাজদা, এটা বুঝতে পারোনি? বাচ্চা তুমি। আমি রেগে চিৎকার করে কথাগুলো বললে আদি থেমে যায়। চারপাশটা দেখে নিয়ে রাজদার দিকে তাকালে দমে যায় আদি। রাজদা একভাবে ওর দিকে তাকিয়ে আছেন। আদির দমে যাওয়া দেখে তাচ্ছিল হেসে এবার বলে উঠলেন, বলা শেষ? রাজদা, ওর মাথা ঠিক নেই তাই। না না, ঠিক আছে, আমি এসবেরই যোগ্য। অপমান, লাঞ্ছনা বঞ্চনার, লোকের দয়া, এসব ছাড়া অনাথরা আর কিসেরই যোগ্য বলতে পারো বলো? আসলে আদিত্য ছোট থেকে আমাকে প্যাম্পার করায় নিজের যোগ্যতাটা ভুলেই বসেছিলাম। আজ সেটা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। রাজদা পিছন ফিরে চলে যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েন। আমি যেহেতু ওনার যাওয়ার দিকে তাকিয়েছিলাম তাই দেখতে পেলাম উনি নিজের পকেট থেকে ফোনটা বের করে কিছু একটা দেখলেন, তারপর ছুটে ভার্সিটি থেকে বেরিয়ে গেলেন। আমি এবার আদির দিকে তাকাতেই দেখলাম ও এখনো রাজদার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সিরিয়াসলি আদি, নিজের ছোটবেলার বন্ধুকে এইভাবে তার দুর্বল জায়গা নিয়ে কথা শোনাতে পারলে তুমি? তুমি নিজে থেকে রাজদার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলে, রাজদা কিন্তু আসেনি। নিজে এত মাথায় উঠিয়ে আজ এভাবে আঁচড়ে ফেলে দিলে মাটিতে, কোনো কিছু না বুঝেই। খোটা দিলে একটু সাহায্য করছিলে বলে। ছি, আরে বাবা, তোমরাই তো বলেছিলে
একে অপরের উপর বিশ্বাস রাখতে, তো আজ সেটার কথা মাথায় এলো না। আদি আমার কথা শুনে চমকে উঠে আমার দিকে তাকালো, তারপর নিজেই নিজের মুখে হাত রাখলো। মনে পড়ে তুমিও একদিন জিয়াকে আই লাভ ইউ বলেছিলে। অঙ্কিত কোয়েলকে জড়িয়ে ধরায় কোয়েল যে ওকে দূরে সরিয়ে দিয়েছিল, তাও কিন্তু নয়, তুমি বাধ্য হয়ে করেছিলে, আর কোয়েল সান্ত্বনা দেওয়ার জন্য। রাজদা নিজে থেকে জড়িয়ে ধরেছে বলে কথা শোনালে, ভাবলে না এর পেছনেও কোনো কারণ থাকতে পারে? এটা ভাবলে না একটা মানুষ নিজে যেচে আমাদের কথাগুলো কেন বলতে আসবে? যদি সে ভুল করে, ফ্রড হয়, আমি শিওর রাজদা হয়তো এসব করার পেছনের কারণটাই জানাতে এসেছিলেন। যেহেতু কোয়েল কোনো কথা শোনেনি, ভেবেছিলেন নিজের ছোটবেলার বন্ধু বুঝবে, কিন্তু ভাবেনি এত সুন্দর করে বুঝবে। আমি একটা বাইরের মেয়ে হয়ে যে কিনা কদিন হলো এসেছি, সেই বুঝে গেলাম। আর তোমরা, লজ্জা লাগছে আমার, ছি। আমি চোখের জল মুছে রাজদা যেদিকে গেছে সেই দিকে ছুটলাম। না জানি কোথায় গেলেন এইভাবে পড়ি কি মরি ছুটে। কোয়েল সমানে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে সৌভিকের হাতের থেকে, কিন্তু সৌভিক এত শক্ত করে ওর হাত ধরে রেখেছে যে ও শত চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। কোয়েলের ব্যথা তো লাগছেই, সাথে সৌভিকের স্পর্শে এবং শয়তানি হাসি দেখে গা জ্বলে যাচ্ছে। সৌভিকদা, হাত ছাড়ো আমার। তুমি এখানে কেন? কি চাই তোমার? এত ছটফট করে কোনো লাভ নেই কোয়েল পাখি। এত সহজে যে তুমি আমার হাত থেকে ছাড় পাবে না। আমার যে এবার তোমাকে চাই। সৌভিক কথাগুলো বলে কোয়েলের হাত ধরে হ্যাঁচকা টেনে নিজের সামনে নিয়ে এসে কোয়েলের আরেকটা হাতের কবজি ধরে। কোয়েল এবার চোয়াল শক্ত করে সৌভিকের দিকে তাকায়। তা দেখে সৌভিক হেসে বলে, বাহ বাহ, কোয়েল পাখির রাগ হয়েছে দেখছি, কিন্তু আমি তো ভয় পাচ্ছি না সোনা। বিয়ের পর তোমাকে না হয় ভয় পাবো। বিয়ে? আর তোমাকে? মরে গেলেও করবো না আমি। ছাড়ো আমাকে, না হলে ফল ভালো হবে না। তাই নাকি? কি করবে তুমি আমার? এই যে রাজ তোমার সাথে ভালোবাসার নাটক করে বেরিয়ে গেল, তুমি কিছু করতে পেরেছ? পারোনি তো। তাহলে আমার কি ক্ষতি করবে? আচ্ছা, তোমার আমাকে বিয়ে করতে প্রবলেমটা কোথায়? তুমি যাকে ভালোবাসো সে নিজেও তো মেয়েদের সাথে ফুর্তি করে, তাও আবার একসাথে দুটো। আমি তো এক সময় একটাতেই খুশি থাকি। তো আমি ঠিকই ছিলাম। এসব তোমাদের কাজ, ষড়যন্ত্র। কি ভেবেছো এসব করে আমাদের সম্পর্ক ভাঙতে পারবে? এতটাও সহজ নয় একটা সম্পর্ক ভাঙা, জানো তো? আমাদের সম্পর্ক এতটাও ঠুনকো নয় যে তোমাদের সস্তা প্ল্যানের আমাদের সম্পর্ক ভাঙবে। হয়তো সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু ভাঙবে না। আর কোন সাহসে তুমি নিজেকে রাজের সাথে তুলনা করো? নখের যোগ্য না তুমি ওর, আর আমি তোমাকে বিয়ে করবো ভাবছো? দিবা স্বপ্ন দেখা ছেড়ে দাও সৌভিকদা, আমাকে তুমি কোনো দিনও পাবে না। ছাড়ো আমায়। কোয়েল নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে সৌভিকের বুকে ধাক্কা মারলে সৌভিক কিছুটা পিছিয়ে যায়। কোয়েল চলে যেতে নিলেই সৌভিক পেছন থেকে আবারও কোয়েলের হাত ধরে নিজের সামনে আনলে কোয়েল হাত ছাড়াতে নেয়, কিন্তু পারে না। সৌভিক কোয়েলের হাতটা মুচড়িয়ে ধরে ওকে সামনে ঘুরিয়ে দেয়, ফলে কোয়েলের পিঠ সৌভিকের বুকের সাথে ঠেকে। তারপর কোয়েলের কানের কাছে মুখ এনে বলে, দেখি তোকে আছে কে বাঁচায়। ভেবেছিলাম বিয়েটা ভালোভাবে তোর ইচ্ছেতেই করব, কিন্তু না, আমাকে বাধ্য করলি তুই খারাপ হতে। সৌভিক ওর হাতটা কোমরে ধরে রাখার ফলে কোয়েলের ভীষণ ব্যথা লাগছে, ব্যথার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এইটুকুতে কেটে দিলে হবে কোয়েল পাখি? লড়াই করবে না আমার সাথে? এতক্ষণ তো খুব ছটফট করছিলে, এখন কি হলো? সৌভিক বোঝে কোয়েল নিস্তেজ হয়ে পড়ছে, তাই কথাটা বলেই কোয়েলের হাতটা ছেড়ে ওকে সামনে ঠেলে দেয়। ধাক্কাটা জোরেই ছিল বেশ, তাই কোয়েল শরীরের ভারসাম্য না রাখতে পেরে পড়ে যায়, কিন্তু সেটা মাটিতে না, একজনের বুকের উপর। কোয়েল বুঝতে পারে তাকে কেউ ধরে নিয়েছে। মানুষটার শরীরের সুবাস নাকে আসতেই কোয়েল তার শার্ট আঁকড়ে ধরে ডুকরে কেঁদে ওঠে, মিশে যায় মানুষটার সাথে। পেছন থেকে আওয়াজ আসে, ও, তো তুই এসে পড়েছিস? তোর অপেক্ষাতেই তো ছিলাম আমি। তোর প্রেমিকা তোর অপেক্ষা না করলেও আমি অধীর আগ্রহে তোর অপেক্ষা করছিলাম রাজ। কোয়েল সৌভিকের কথা শুনে রাজের বুক থেকে মাথা তুলে সৌভিকের দিকে তাকায়, দেখে ওর পিছনে আরো বেশ কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে কোয়েল রাজের দিকে তাকালে দেখে রাজের কানটা লাল হয়ে এসেছে, এদিকে চোয়াল শক্ত। কোয়েল ঘাবড়ে যায় এটা দেখে। ভার্সিটিতে ফিরে যাও। তোমাকে এখানে একা রেখে আমি চলে যাব? আমার এই রূপটা দেখতে তুমি অভ্যস্ত নও। কথাটুকু বলে রাজ কোয়েলকে ছেড়ে সৌভিকের দিকে নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে গেল। 1 মিনিট সময়ও ব্যয় করল না রাজ,
সৌভিকের সামনে দাঁড়িয়েই একটা ঘুষি মেরে দিল গালে। সৌভিক সহ ওর সাথে থাকা ছেলেগুলো একটু ভয় পেয়ে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগে রাজ সৌভিককে এলোপাতালে মারতে শুরু করে। সৌভিক ওর সহকারী ছেলেগুলোকে নির্দেশ দেওয়ার মতো অবসর পাচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে যেন। কিন্তু একটা ছেলে তাদের মধ্যে ছুরি হাতে নিয়ে এগিয়ে আসে রাজকে মারার জন্য। তখন রাজ ছুরিটা এক হাত দিয়ে ধরে একবার তাকায় ছেলেটার দিকে। ছুরিটা ছেড়ে দিতেই ওই ছেলেটা পিছিয়ে যায়, আর সাহস পায় না এগোনোর, কারণ ইতিমধ্যে সৌভিকের অবস্থা আশঙ্কাজনক। এমন সময় ওরা দেখে আদিত্যকে এসে দাঁড়াতে, ব্যাস ওদের আর পাইকে। সবাই নিমিষেই সরে যায় ওখান থেকে। আমি রাজাদার পথ অনুসরণ করে বেরিয়ে এসে এদিক ওইদিক রাজাদাকে খুঁজতে শুরু করলে আদি এসে আমাকে বলল, পার্কে চলো। পার্কে আসতেই যে এমন দৃশ্য দেখবো ভাবিনি। কোয়েলকে এক জায়গায় দাঁড়িয়ে ভয়ে গুটিসুটি হয়ে আছে কোয়েল, আর রাজাদা বিভৎসভাবে সৌভিকদাকে মারছে। রাজাদার এমন রূপ দেখতে হবে ভাবিনি আমি। আর কিছুক্ষণ যদি এইভাবে মার খায় তাহলে মনে হয় মারাই যাবে সৌভিক। তাই আমি আদিকে যাওয়ার জন্য ইশারা করলাম। ও রাজাদার সামনে গিয়ে দাঁড়ালে আমি কোয়েলের কাছে গিয়ে দাঁড়াই, কিন্তু এ কি, আদি ওনাকে আটকাচ্ছে না কেন? ওকে আটকা, আমার ভীষণ ভয় লাগছে এবার। কোয়েলের কথা শুনে আমি ওনাদের দিকে তাকালে দেখলাম রাজদা থেমে গেছেন। রাজদাকে থামতে দেখে আদি সৌভিকদের কাছে হাঁটু ভাঁজ করে বসে আর বলে, তুই কি ভেবেছিলিস কান টানলে মাথা আসবে? মানে আমার বোনকে দিয়ে তুই আমাকে ব্ল্যাকমেল করবি? এত সহজ মনে করলি কিভাবে সবটা তুই? এই জন্যই হয়তো তোর বেঁচে থাকাটা এবার কঠিন হয়ে উঠবে। সো স্যাড। আদিত্য উঠে দাঁড়াতেই সৌভিক আর্তনাদ করে উঠল। আমি আর কোয়েল কেঁপে উঠলাম, কারণ রাজদা সৌভিকের একটা হাত ভেঙে দিয়েছেন। এতে আদির কোনো ফারাক পড়লো না। ও শুধু একবার চোখটা বন্ধ করলো, তারপর একটা নিঃশ্বাস ছাড়লো, যেন জানতো এটাই হতে চলেছে। অঙ্কিত, একবার এই পার্কের সাইডে আয় তো, একটাকে হসপিটালে চালান করতে হবে। আদি অঙ্কিতকে কল করে আসার কথা বলে রাজদা ওখান থেকে উঠে দাঁড়িয়ে পার্কের অন্যদিকে পেছন ফিরে হনহনিয়ে চলে যান। আদি এসে কোয়েলকে কাছে দাঁড়াতেই কোয়েল আদিত্যকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। তুই এখন শান্ত না থাকলে, ঠিক না থাকলে রাজকে সামলাবে কি? বুঝতে পারছিস তো ও কতটা রেগে আছে? ছোট থেকে নিয়ে যা রাগ ছিল আজ অব্দি সৌভিকের উপর তা তো মিটিয়েছেই, সাথে আমার আর তোর রাগটাও মিলিয়ে সব মিটিয়ে নিয়েছে একেবারে। যা নিজের পাগলের কাছে গিয়ে ওকে সামলা। আপাতত 2 দিন ওর সামনে যাচ্ছি না আমি, আমাকেও হসপিটালে ভরে দেবে গেলিয়ে। কোয়েল আদির কথা শুনে ছুটে চলে যায় রাজদা যেদিকে গিয়েছে সেই দিকে। তারপর আদি আমার দিকে তাকালে আমিও মুখ ফিরিয়ে অন্যদিকে। এদিকে পার্কটা বেশ বড় হওয়ায় পার্কে প্রবেশ করার 2টো গেট আছে। রাজ দ্বিতীয় গেটের কাছে একটা বেঞ্চে চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। তা দেখে কোয়েল গুটি গুটি পায়ে রাজের কাছে এগিয়ে গিয়ে ওর পাশে বসে। সাহস পাচ্ছে না কোয়েল রাজের কাঁধে হাত রাখতে, হাত কাঁপছে ওর। তবুও অনেকটা সাহস সঞ্চয় করে রাজের কাঁধে হাত রাখতে নিলেই রাজ বলে ওঠে, দুপুর হয়ে গেছে, হোস্টেলে ফিরে যাও। রাজের কণ্ঠস্বর বেশ ঠান্ডা, যা দেখে কোয়েল ভীষণ অবাক হলো। রাজের স্বর শুনে মনেই হচ্ছে না কিছুক্ষণ আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। তুমি কি বলতে চাইছিলে আজকে সকালে? হ্যাঁ, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, এখন শুতে চাইছো? ওই মুহূর্তে আমার কিচ্ছু শোনার অবস্থা ছিল না। মাথা কি শুধু তোমার গরম হতে পারে, আমার পারে না? আর মাথা গরম থাকা অবস্থায় আমি অনেক কিছুই উল্টাপাল্টা বলে ফেলি, তাই শুনিনি। উল্টো পাল্টা কিছু বলনি? সেটাই তো, আর কিছু বলে ফেলতাম যদি তোমার সামনে থাকতাম। ওই সকালবেলায় একটা নির্জন গলিতে তোমাদের ওই অবস্থা দেখে আমার মাথা ঠিক থাকার কথা ছিল রাজ। এখন মাথা ঠান্ডা হয়ে গেছে তাই এসেছো, নাহলে তুমি তো আমার মুখটাও দেখতে চাও নেই। কোয়েল উত্তরে চুপ করে থাকলে রাজ বলে ওঠে, হোস্টেলে ফিরে যাও। তুমি কিছু ভেবেই নিশ্চয় করেছো এসব, তাই না? রাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করে, আমি তো তোমার হোস্টেলের সামনে দাঁড়িয়ে তোমাকে কল করব, ঠিক সেই সময় পাশের গলি থেকে একটা মেয়ের চিৎকার আসে। আমি সেদিকে এগিয়ে গেলে দেখি ওই গলির মধ্যে 2টা ছেলে টিনাকে ধরে রেখেছিল। আমি যেতেই ওরা পালিয়ে যায়। আমি টিনার কাছে এগিয়ে গেলে ও বলে ওরা নাকি ওর সাথে খারাপ বিহেভ করার চেষ্টা করেছিল। আমি ওকে দূর থেকেই শান্ত করার চেষ্টা করতে থাকি, কিন্তু আরও শান্ত হয়ে যায়। তারপর আমি যেই না ওই ছেলেগুলো কোথায় গেল সেটা দেখার জন্য এগোই, তখনই ও আমাকে বাধা দিয়ে জড়িয়ে ধরে।
আমি সেই সময় তো গিয়েছিলাম, কিন্তু তুমি একে জড়িয়ে ধরেছিলে। ওই ছেলেগুলোর মধ্যেই একটা ছেলে টিনার ফ্ল্যাটের ছেলে ছিল, ওর খুব ভালো ফ্রেন্ড। আমি দেখেই চিনে নিয়েছিলাম ছেলেটাকে, তাই ছেলেটা নার্ভাস হয়ে তাড়াতাড়ি সরে যায় ওখান থেকে। টিনা আমাকে ওদের ধরতে যেতেও দেয় না। আর আমি কালকে রাতেই টিনাকে একটা কাজের জন্য কলকাতার বাইরে পাঠিয়েছিলাম। উঠে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে, তার মানে তুমি সব জেনে বুঝে টিনাকে জড়িয়ে ধরেছিলে? তোমার কথার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে ওই ছেলেটা টিনার খুব ভালো ফ্রেন্ড। সো ও কেন টিনার সাথে এরকম করতে যাবে? আর তুমি কালকে রাতে টিনাকে বাইরে পাঠালে, আজকে সকালেও এলে কিভাবে? টিনা এইখানের একটা রাস্তাও ঠিকভাবে চেনে না। কোয়েল ধপ করে ব্রেঞ্চে বসে পড়ে। ওর সকালের ভাবনাটাই ঠিক, রাজ ইচ্ছা করেই করেছে, এজন্যই ও বলেছিল একে অপরের প্রতি বিশ্বাস রাখতে। রাজ কোয়েলের পাশে বসে বলে, কিছু সময় নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে হয়। আজ আমি যদি ওদের ফাঁদে পা না দিতাম, তাহলে সৌভিক এই স্টেপটা নিত না। আসলে এতদিন ধরে ওরা অনেক রকম চেষ্টা করেছে, কিন্তু কিছুই করতে পারেনি, কারণ আমরা খুব সতর্ক ছিলাম। এরকম চলতে থাকলে সৌভিককে বা পরেশবাবুকে কাউকেই হাজতে পড়তে পারতাম না। তাই ওই মুহূর্তে দাঁড়িয়েই আমি প্ল্যান করে নিয়েছিলাম যে আমাকে কি করতে হবে। ওরা যেমন চাইছে তেমন করতে হবে আমায়। কি চাইছিল ওরা? তখন দাভাই যেটা বললো সেটাই কি? হ্যাঁ, ওদের মধ্যে ভুল বোঝাবুঝি করানোর উপায় ছিল না। তাই তোমার আর আমার মধ্যে ঝামেলা হলে তোমাকে একা পাওয়া যাবে, আর সেই সুযোগ সৌভিক তোমাকে কিডন্যাপ করে আদিত্যকে ব্ল্যাকমেইল করবে, যাতে বৌদিকে ছেড়ে জিয়াকে মেনে নেয়। একদম পাতি প্ল্যান যাকে বলে। খুব ইজি ছিল ব্যাপারটা বোঝা আমার কাছে। আমাদের চারজনকে ভাঙার একটাই উপায় ছিল, আর সেটা হলো ভুল বোঝাবুঝি। আজ অব্দি টিনা কোনোদিনও আমাকে টাচ করার সাহস পায়নি। তোমার হোস্টেলের সামনে করার কারণ তোমাকে দেখানো, তাই আমি নিজেই ইচ্ছে করে ওকে জড়িয়ে ধরেছিলাম। না হলে তুমি আমাকে ভুল বুঝতে না। সরি। কি জন্য? তুমি তো কোনো ভুল করোনি। তুমি যদি আমাকে আজকে ভুল না বুঝতে, তাহলে তো প্ল্যান সাকসেসফুল হতো না। ভাগ্যিস তখন তুমি আমার কথা শোনোনি, নাহলে তখনই আমি তোমায় সবটা বুঝিয়ে দিতাম। আর বুঝতে পারতাম না আমার নিজের লোকেরা আমার প্রতি কী মনোভাব পোষণ করে নিজেদের মনে। কোয়েল রাজের কথার মানে বুঝতে পেরে চুপ করে থাকে। চোখ যায় রাজের হাতের দিকে। সাদা রুমালটা লাল হয়ে গেছে, যেটা হয়তো রাজ পেঁচিয়ে নিয়েছিল। রাজ, তোমার হাত। এটা তো হওয়ারই ছিল, আমাকে আর নিজেকে শাস্তি দিতে হলো না। আমি আসছি, তুমি চলে যাও। রাজ উঠে চলে গেল পার্কের বাইরে। কোয়েল রাজের যাওয়ার দিকে তাকিয়ে মুখ ঢেকে শব্দ করে কেঁদে উঠল। এতটা ভুল না বুঝলেও পারত সে। রাজ কেমন সেটা তো তার থেকে ভালো কেউ জানে না, চেনে না। তাও এমন ব্যবহার কিভাবে করতে পারল? ভীষণ অপরাধী লাগছে নিজেকে কোয়েলের। কিন্তু কোয়েল জানে না, শুধু ও না, ওর থেকেও বেশি আঘাত আদিত্য রাজকে দিয়েছে। টিনা অফিসে নিজের জন্য কফি আনতে গিয়েছিল। কফি নিয়ে এসে নিজের কেবিনে ঢুকতে বেশ চমকে উঠল। একটা শুকনো ঢোক গেলে নিজেকে স্বাভাবিক করে নিয়ে প্রশ্ন করল, রাজ, তুমি এখানে এখন? টিনার প্রশ্ন শুনে রাজ হাতে থাকা মার্বেল বলটা ড্রেক্সে রেখে টিনার দিকে তাকালো। হেসে উঠে দাঁড়িয়ে টিনাকে পাল্টা প্রশ্ন করল, আমার অফিসে আমার থাকার কথা নয়। না, সেটা না। আমি ভাবলাম তুমি হয়তো কোয়েলের সাথে আছো, তাই। সকালে তো তোমাকে ভুল বুঝেছিল আমায় নিয়ে, তা ওকে মানাতে পেরেছো? রাজ টিনার কথা শুনে টিনার দিকে এক পা এগিয়ে গিয়ে বলল, আমার কাছে সেটার থেকেও এখন বেশি ইম্পর্টেন্ট তোমার খেয়াল রাখা। সকালে যাকে আগলে রাখার দায়িত্ব নিলাম, তার ঠিক করে খোঁজ খবর না রাখলে চলে? সকালের ঘটনার পর তুমি ঠিক আছো কিনা জানতেই তো ছুটে চলে এলাম অফিসে। রাজের কথায় টিনা অত্যাধিক মাত্রায় খুশি হয়ে গেল, কিন্তু নিজেকে যথেষ্ট পরিমাণে সংযত রেখে মৃদু এসে রাজকে প্রশ্ন করল, সত্যি তুমি আমার জন্য এসেছো? অবভিয়াসলি। কথাটা শেষ করে রাজ হেসে টিনার আরো কাছে চলে গেল। রাজকে নিজের দিকে এগোতে দেখে টিনার ঠোঁটে সামান্য হাসি রেখে চোখ বুজে নিল। রাজ আস্তে করে টিনার কানের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে হালকা করে ফু দিল, যার ফলে টিনা কেঁপে উঠল। কার কথার কাজটা করেছো টিনা?
টিনা ঝট করে চোখ খুলে এক ঝটকায় রাজের থেকে দূরে সরে গিয়ে আমতা আমতা করতে শুরু করল। রাজ হাসল টিনার অবস্থা দেখে, তারপর আবারও জিজ্ঞেস করল, তোমাকে একটা জরুরি কাজে কলকাতার বাইরে পাঠিয়েছিলাম আমি, যাওনি কেন? এত টাকার প্রয়োজন তোমার, আমাকে বলতে পারতে, আমি হেল্প করতাম। রাজ, বিশ্বাস করো, আমি তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। আসলে মায়ের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। তুমি একেই আমাকে এত হেল্প করেছো, তারপর যদি আরও... তাই আমার পিঠেই ছুরি মারলে? না না, আমার বিশ্বাস ছিল কোয়েল হয়তো তোমাকে ভুল বুঝবে না। আচ্ছা তাই? কিছুক্ষণ আগে আন্টি আমাকে বললেন উনি হায়দ্রাবাদে নিজের বোনের বাড়ি আছেন। ডক্টর ওনাকে বলেছেন ওনার কোনো শারীরিক অসুস্থতা নেই, মনের অসুখ, যা হাওয়া বদল করলেই ঠিক হয়ে যাবে। রাজের কথা শুনে টিনার আত্মা শুকিয়ে গেছে। সে ভাবেনি রাজ তাকে অবিশ্বাস করে ওর মাকে ফোন করবে। তাছাড়া সে তো নিজের মাকে অন্য সিম লাগিয়ে নিতে বলেছিল। তাহলে তাহলে কিভাবে জানলো রাজ? আমি না, তোমার মা আমাকে ফোন করেছিল টিনা। তোমাকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেছিল। কীভাবে জানলাম এটাই ভাবছিল তো, তাই বলে দিলাম। আসলে কি বলো তো, আমি তোমাকে বিশ্বাস করেছি দেখে তুমি সেটার সুযোগ নিয়ে গিয়েছো শুধু। আমি ভেবেছিলাম তুমিও আমার মতোই গরিব ঘরের মেয়ে, নিজেকে প্রমাণ করতে চাও, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণিত করলে, টাকার লোভী হয়ে গেলে। রাজ, আমি... তুমি জানতে আমি কোয়েলকে কতটা ভালোবাসি, আর ভেবেছিলে কোয়েল হয়তো আমার লাইফে ফিরবে না, তাই তুমি আমার লাইফে জায়গা করে নিয়ে রাজত্ব করবে। কিন্তু যখন দেখলে কোয়েল ফিরে এসেছে, তখন আমাদের আলাদা করতে পারবে না জেনেও সুযোগের সৎ ব্যবহার করলে। একটা চেষ্টা করে দেখলে ভাঙা যায় কিনা, আর ভাঙা গেলে তো কেল্লা ফতে, আর না ভাঙলে টাকা তো পেয়েছো, সেটাই সান্ত্বনা। কি ভুল বললাম? আমাকে ক্ষমা করে দাও রাজ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর এমন হবে না। টিনা রাজের পা ধরতে নিলে রাজ সরে যায়। টিনা উঠে দাঁড়ালে রাজ নিজের ফোনে একজনের ছবি দেখায় টিনাকে আর জিজ্ঞেস করে, এই সেই ব্যক্তি কি? টিনা ছবিটা দেখে মাথা নামিয়ে নিলে রাজ বুঝে যায় উত্তরটা হ্যাঁ। রাজ আর কথা না বাড়িয়ে ফোন পকেটে ঢুকিয়ে টিনার উদ্দেশ্যে বলল, এই মুহূর্তের পর থেকে তোমাকে যেন আর চোখের সামনে না দেখি আমি। আশা করছি যা টাকা পেয়েছো তাতে আরাম আয়েসে চলে যাবে তোমার, যতদিন না অন্য চাকরি পাচ্ছ। ভুলেও দ্বিতীয়বার আমার সামনে এসো না, পরিণাম কি হবে আমি নিজেও জানি না। রাজ নিজের ক্যাবিন থেকে বেরিয়ে গেল। টিনা নিজের কপালে হাত দিয়ে বসে পড়ে। রাজ নিজের কেবিনে গিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে। ক্লান্ত লাগছে ভীষণ, শরীরটা ছেড়ে দিয়েছে। অন্যদিকে কোয়েলকে বেঞ্চে বসে কাঁদতে দেখে আমি ওর পাশে এসে বসি। আদি এসে কোয়েলের সামনে বসে কোয়েলের 2 হাত ধরে জিজ্ঞেস করে, কোথায় গেল ও? কোয়েল না বোধক মাথা নাড়ল। রাগ কমেনি? রাগ? রাজ ভীষণ শান্ত ছিল দা ভাই, যা রেগে থাকলে কখনোই থাকে না। একমাত্র ওর মন খারাপ থাকলেই ও শান্ত থাকে। ও অনেক কষ্ট পেয়েছে আমার ব্যবহারে। আমার ওকে এতটা অবিশ্বাস করা উচিত হয়নি। রাজ যা যা বলেছে প্রথম থেকে সবটা আমাকে আর আদিকে বলল কোয়েল। আমি কোয়েলকে কিছু না বলে আদির দিকে তাকালে আদি উঠে একটু দূরে চলে গিয়ে পেছন ফিরে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। আমি কোয়েলকে বলি, কাঁদিস না, রাজদা যে কষ্ট পেয়েছে সেটা নিঃসন্দেহে সঠিক, কিন্তু তার জন্য তুই পুরোপুরি দায়ী নোস। মানে? মানে তোকে নিজের কথা বোঝাতে না পেরে তোর দাদা ভাইয়ের কাছে এসেছিলেন রাজদা। পরবর্তীতে আদির লাইফে ওনার জায়গাটা আসলে কি সেটা বুঝে গেছেন উনি। আমি কোয়েলকে এক এক করে সবটা বললাম যে আদি রাজদাকে বলেছে। কোয়েল সেসব শুনে অবাক হয়ে আদির দিকে তাকিয়ে বলল, এই জন্যই প্রথমবারের মতো আমি রাজের মুখে আদিত্য নামটা শুনলাম। কোয়েলের কথা শুনে আদি নিজের হাত মুঠো করে নিল। তৎক্ষণাৎ ওখান থেকে সরে নিজের গাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলো আদি। আমি সেটা দেখে কোয়েলকে বললাম, এখন চল, নিজেকে সামলে তোকেও রাজদাকে মানাতে হবে কোয়েল। অনেক কষ্ট পেয়েছেন উনি। আমি জানি তুই বা আদিকেও ভালো থাকবি না যতক্ষণ না আবার সবটা স্বাভাবিক হচ্ছে। আদৌ সবটা স্বাভাবিক হবে মৌ? আমরা যেই ব্যবহারটা করেছি ওর সাথে, তারপরও আমাদের ক্ষমা করে দেবে? ছোট থেকে ওকে এই চিনেছি আমরা? এই প্রশ্নটার যে কোনো উত্তর নেই আমাদের কাছে। তোর ওইরকম ব্যবহার করাটা খুব একটা অস্বাভাবিক নয় কোয়েল। তুই ওনাকে ভালোবাসিস, তোর পক্ষে ওনাকে অন্য কোনো মেয়ের সাথে দেখাটা সম্ভব না।
নিজের চোখে ওসব দেখার পর কারো মাথায় ঠিক থাকবে না, কিন্তু আদি ওকে পারতো না সবটা মাথা ঠান্ডা করে শুনতে, যখন রাজাদা নিজে এসেছিলেন বলতে। যাই হোক, এখন এসব বাদ দে। আমি কোয়েলকে নিয়ে হোস্টেলে চলে এলাম। ওকে অনেকবার বলার পরেও রাজি হলো না আদির বাংলোতে যাওয়ার জন্য। অগত্যা ওকে হোস্টেলে রেখে আমরা ফিরে আসার জন্য রওনা হলাম। আসার পথে আদি আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করলেও আমি কোনো কথাই কানে নেইনি। কোয়েল নিজের বিছানায় বালিশের উপর মাথা রেখে উপর হয়ে শুয়ে আছে। বারবার নিজের চোখের জল মুছছে আর নিজের ফোনের দিকে তাকিয়ে দেখছে রাজের কোনো রিপ্লাই বা ফোন আসছে কিনা। আসার পর থেকে কোয়েল অনেকবার ফোন করেছে, ফোনে না পেয়ে অনেকগুলো মেসেজ করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি সেসবের। বেশ কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে কখন যে কোয়েলের চোখ লেগে গেছে কোয়েল টের পায়নি। কোয়েলের ফোন হাতে নিয়ে দেখি 10টা বাজে। কি একটা মনে হতেই কোয়েল বেড থেকে নেমে দৌড়ে জানালার বাইরে চলে যায়। জানালার বাইরে রাজের গাড়িটা দেখতে পেতেই কোয়েল জানে স্বস্তি ফিরে পায়। এই মুহূর্তে সময় নষ্ট না করে কোয়েল দৌড়ে নিজের হোস্টেল থেকে বেরিয়ে গিয়ে হোস্টেলের গেটের সামনে দাঁড়ায়। রাজ সদ্য গাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে একটু দাঁড়িয়ে ফোন দেখছিল। এমন সময় কোয়েলকে দাঁড়াতে দেখে কোয়েল নিজেকে শান্ত করে, চোখের জল মুছে রাজের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কখন এসেছো? আধ ঘন্টা মতো হয়েছে। আমাকে জানাওনি কেন? আমার ফোন মেসেজ কোনো কিছুরই রিপ্লাই করোনি তুমি। কাজ করছিলাম, তাই খেয়াল করিনি। এখানে এসে তো জানতে পারতে। কি হবে জানিয়ে, আমি তো চাইনি তোমাকে আমার মুখ দেখাতে হোক। রাজ প্লিজ, আমি তখন ওসব রাগের মাথায় বলে ফেলেছিলাম। তোমাকে ওভাবে ডিনার সাথে দেখে আমি মেনে নিতে পারিনি, কারণ ওই জায়গাটা শুধু আমার। তাছাড়া তুমি তো জানো আমি কেন এতটা রিয়েক্ট করেছি। ফাইন, চুপ করো আর এখন হোস্টেলে যাও। কোয়েল রাজের কথা শুনেও ওখানেই দাঁড়িয়ে থেকে ভেজা চোখে রাজের দিকে তাকিয়ে। এতক্ষণ রাজ নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলেও কোয়েল ওর কথা শুনে যাওয়ার ওর দিকে তাকালো। কোয়েলের দিকে এক ঝলক তাকাতেই রাজ নিজের চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। কোয়েল আরও একবার রাজের দিকে এগিয়ে গিয়ে করুণভাবে রাজকে অনুরোধ করল, একটাবার আমাকে ক্ষমা করা যায় না? ভুল হয়ে গেছে আমার, আর কখনো এমন হবে না। সরি। রাজ কোয়েলের কান্না মিশ্রিত গলার কণ্ঠ উপেক্ষাও করতে পারছে না, আবার কাছে টেনেও নিতে পারছে না, তাই হাসি মুখে কোয়েলকে বলল, আমি তো বললাম ঠিক আছে কুহু, আমি রেগে নেই তোমার উপর। আর তোমার তেমন কোনো ভুল ছিলই না যে তোমাকে ক্ষমা করতে হবে আমায়। অনেকটা রাত হয়েছে, এখন যাও হোস্টেলে যাও, আমি এখানেই আছি, ওকে? কোয়েল কোনো কিছু না বলেই হুট করে রাজকে শক্ত করে জড়িয়ে ধরল, আর সাথে সাথে রাজ চোখটা খিচে বন্ধ করে নিল। এই জিনিসটা সে চাইছিল যেন। রাজ কোনো রিয়্যাক্ট করবে তার আগেই কোয়েল সোজা হয়ে দাঁড়ালে রাজ এদিক ওদিক চোখ ঘুরিয়ে আমতা আমতা করতে শুরু করে। এ মানে লাগছে তো কুহু, আস্তে আস্তে। কোয়েল এলোপাথালে রাজের বাহুতে মারতে শুরু করে। সে জানতো এরকম কিছুই হতে চলেছে, আর এরপর কোয়েল কি বলবে সেটাও রাজ ভালোভাবে জানে। তুমি পাগল রাজ, তোমার গায়ে জ্বর এসেছে আর তুমি এখানে এসে পড়েছো। একবার আমাকে বলনি পর্যন্ত। এতটাই পর করে দিয়েছো তুমি আমায়। আমাকে অঙ্কিতের সাথে দেখে তোমার খারাপ লাগেনি? তুমি কিছু বলতে পারোনি কারণ তখন তুমি আমাকে জানাতে পারোনি তোমার ভালোবাসার কথা। আমাদের মধ্যে সেই সম্পর্ক ছিল না, তাই তোমার অধিকারও ছিল না। কিন্তু আমি যখন দেখেছি তখনের ঘটনা তো সম্পূর্ণ বিপরীত, তাই না? ওই মুহূর্তে আমার মাথা ঠান্ডা রাখার মতো অবস্থা ছিল না। তুমি তো ভালোভাবেই জানো আমি ঠকে যাওয়াটা কতটা ভয় পাই। তারপরও তুমি আমার গায়ে হাত তুলে, যে জিনিসগুলো অতীতে। কোয়েলকে আর কিছু বলতে না দিয়ে রাজ কোয়েলকে বুকে জড়িয়ে নিল। কোয়েল সমানে ফোপাচ্ছে রাজের বুকে মুখ গুজে। রাজ কোয়েলকে আস্তে আস্তে বোঝাতে লাগলো, আমি সেই দুপুর থেকে তোমাকে বলছি তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, তুমি কোনো ভুল করোনি। তোমার জায়গায় আমি থাকলেও সেই রিয়েক্টই করতাম। আমরা কখনোই নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখতে পারি না কুহু। আর তোমার গায়ে হাত তুলেছি কারণ তুমি নিজেকে খারাপ কথা বলেছ, তাই। তুমি রেগে নেই মানলাম, কিন্তু কষ্ট তো পেয়েছো, তাই না? কিন্তু তোমার কথাই না। রাজ চুপ করে মাথা নামিয়ে নিলে কোয়েল রাজের দিকে তাকিয়ে বলে,
দা ভাইয়ের কথায় কষ্ট পেয়েছো তাই না? রাজ কোনো উত্তর না দিলে কোয়েল আবার রাজের বুকে মাথা রাখে কথা ঘুরিয়ে জিজ্ঞেস করে, সৌভিককে তো শায়েস্তা করে ফেলেছো, তাও কিসের ভয়ে যে জ্বর গায়ে নিয়ে চলে এসেছো? তোমাকে হারানোর। কোয়েল রাজের কথাটা শুনে চোখ বন্ধ করে রাজকে আরো শক্ত করে জড়িয়ে ধরলে রাজ বলে, সৌভিক না হয় নেই, কিন্তু ওর সঙ্গসাথীরা তো আছে তাই না? তোমার ধারণা আছে পরেশবাবু আর জিয়া এখন কতটা ক্ষেপে আছে? সৌভিক, জিয়া আর পরেশবাবু এদের সবার লক্ষ্য তো একটাই, তাই ক্ষতি করবে না কেন? যখনই সুযোগ পাবে তখনই ক্ষতি করার চেষ্টা করবে, আর আমি সেই সুযোগটাই দিতে চাই না। তাই বলে জ্বর নিয়ে দাঁড়িয়ে থাকবে তুমি এখানে? গাড়িতে থাকবো আমি, আর তুমি হোস্টেলে যাবে। কোয়েল হাজারবার ফিরে যাওয়ার কথা বললেও রাজ নাঝর বান্দা, কিছুতেই সে ফিরবে না। জোর করে কোয়েলকে হোস্টেলে ঢুকিয়ে রাজ নিচে গাড়িতে গিয়ে বসলো। আমি ফ্রেশ হয়ে ঘরে আসতেই দেখি আদি আমার ঘরে এসে বসে আছে। আমি জানতাম ও আসবে, কারণ আমি আমাদের ঘরে যাইনি, নিজের ঘরে এসেছি। ও আমার দিকে তাকিয়ে থাকলেও আমি সেটা না দেখার ভান করে এড়িয়ে যেতে নিলে ও আমার সামনে এসে দাঁড়ায়। আমি ওর চোখে চোখ রাখলে বলে ওঠে, তুমিও রেগে থাকবে আমার উপর? আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে বুঝবে। ঠিক যেমন রাজদা ভেবেছিলেন তুমি অন্তত ওনাকে বুঝবে, তাই না? আদি আমার প্রশ্নের উত্তরে মাথাটা নামিয়ে নিল। আমি ইচ্ছে করেই খোঁটা দিয়ে কথাটা বলেছি, যাতে ও নিজের শর্ট টেম্পারের উপর নিয়ন্ত্রণ আনতে পারে। নিজের এই বদমেজাজি স্বভাবের জন্য অপরজনের থেকেও নিজে বেশি কষ্ট পায় মানুষ। আমি ভুল করেছি জানি, কিন্তু অকারণে কথাগুলো বলিনি। যথেষ্ট কারণ ছিল সেগুলোর পেছনে, সেটাই বলতে চাই তোমাকে। রাজদাও যা কিছু করেছিল অকারণে করেনি, সেই কারণটাই তোমাকে জানাতে এসেছিল। আদি আর কোনো কথা না বাড়িয়ে কিছুক্ষণের জন্য চোখ মুখ খিচিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কারণ একটাই, ও ভুল করেছে, কিন্তু আমি তো আর ওর মতো এক ভুল করতে পারি না। আমাকে জানতে হবে আদি কেন এমন বলেছে। আশা করছি ওর উত্তরে কোয়েলের এমন ব্যবহার করার উত্তরটাও পেয়ে যাব। যেই ভাবা সেই কাজ। নিজের ওড়নাটা নিয়ে আমি আমাদের ঘরে চলে গেলাম। গিয়ে দেখলাম ও সোফায় চুপচাপ বসে আছে। ওর পাশে বসে ওর কাঁধে হাত রাখতেই বলল, ছুটি ছোটবেলায় নিজের মাকে ঠকতে দেখেছে মৌ, নিজের মাকে মার খেতে দেখেছে। এর ফলে মানসিকভাবে অত্যাচারিত হয়ে অনেক রাতে চোখের জল ফেলতে দেখেছে। তাই পুরুষ জাতিটার উপর ওর বিশ্বাস ছিল না কখনোই। কিন্তু সবটা এক হয় না। এটা হয়তো ও প্রথমে আমাকে আর তারপরে রাজকে দেখে বুঝেছিল। আমাকে দেখতো আর বলতো, তুমি কিভাবে সব ছেলের থেকে এত আলাদা? মেয়েদের ধারে কাছেও যাও না, আর কয়েকজনকে দেখো কত সুন্দর ঠকাচ্ছে দিনের পর দিন। সেম রাজের ক্ষেত্রেও ছিল। তাই রাজের থেকে এরকম কোনো কিছু ছুটি কখনো আশা করেনি। পুরো ব্যাপারটা সত্যি হলে ও নিজের ক্ষতি করতে 2 মিনিট সময় নিত না। রাজ চলে যাওয়ার পর ও যদি অসুস্থ হয়ে পড়তে পারে, তাহলে এখন নিজেকে শেষ করতে ভাবার জন্য সময় নেবে বলে মনে হয়। রাজদা চলে যাওয়ার পর কোয়েল সুইসাইড করার চেষ্টা করেছিল। ইনডাইরেক্টলি। খাওয়ার কথা ছেড়েই দাও, ঘুম কাতুরে মেয়েটা ঠিকঠাক ঘুমাতো না। তার উপর এসব ফ্যামিলি প্রবলেমস, মাধ্যমিকের প্রেশার, সব কিছু যেন ওকে একসাথে আক্রমণ করেছিল। কাম্মা জানতো না, কোয়েল সবটা জানে। ইভেন মম ড্যাড তো এখনো জানে না কিছুই। তার মানে এটাই সব থেকে বড় কারণ কোয়েলের ওর বাবাকে এড়িয়ে যাওয়ার। ঘৃণা করার বলো, সত্যি মিথ্যা কখনো যাচাই করে দেখিনি আমি। ছুটিকে জোর করে অনেক কষ্টে বার করেছিলাম কথাটা, যখন ও রাজি হয়নি এ বাড়িতে থাকতে আর আমাদের পরিচয় সবাইকে জানাতে। তুমি কিছুদিন আগে জেনেছো ব্যাপারটা, যখন কোয়েল ভার্সিটিতে ভর্তি হলো? আমি কখনো চাইনি ছুটিকে এই জিনিসগুলোর সম্মুখীন হতে হোক। এই জন্যই হয়তো কোনো কিছু না ভেবেই এত কিছু বলে ফেলেছিলাম রাজকে। আসলে ভাবিনি আমি এমন কিছু কখনো হতে পারে। আমার কাছে আমার বোন যেমন প্রিয়, আমার বন্ধুও তেমন প্রিয়। আমি ওকে জেনে বুঝে আঘাত করতে চাইনি। ও পরিস্থিতির শিকার হলে আমিও তারই শিকার। রাজদা জানেন এই বিষয়ে? আমার আগে থেকেই জানে। যখন থেকে কোয়েল জেনেছে। রাজ কোয়েল 9-এ যখন পড়তো তখন চলে গেছিল, আর এইসব বিষয় জানতে পেরেছিল ক্লাস 8-এ কোয়েল। হয়তো রাজ যাওয়ার পরেও আরও কিছু হয়েছে মাধ্যমিকের সময়ে, যেটা ছুটি আমায় বলেনি। যাই হোক, দোষ যখন করেছি তখন শাস্তি তো পেতেই হবে। আদি কথা শেষ করে উঠে যেতে নিলে আমি ওর হাত ধরে আবারও বসিয়ে দিলাম। আমি নিচের দিকে তাকিয়ে আছি, কিন্তু আর চোখে বুঝতে পারছি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে বললাম,
তোমার রাজদাকে বলা উচিত এই কথাগুলো যখনই সুযোগ পাবে। আসলে কি বলো তো, আমাদের মনে কিছু কথা চলে যেগুলো সব সময় আমরা বলতে পারি না, সেগুলোই রাগের মাথায় আমরা বলে ফেলি, ফলে সেগুলো সত্যি কথাই হয়। তাই হয়তো রাজাদার খারাপ লাগছে যে তুমি এইসব ভাবতে ওনাকে নিয়ে। উনি ঠিক, তুমি সত্যি কথাই বলেছো, কারণ তুমি তোমার বোনকে নিয়ে চিন্তিত। এটা বুঝলেই হয়তো রাজাদার অভিমানটা আস্তে আস্তে কেটে যাবে। আদি আমার কথা শুনে হ্যাঁ বোধক মাথা নাড়লো। আর কিছু বলার আগেই আদির ফোনটা বেজে উঠলো। দেখলাম কোয়েল ফোন করেছে। এত রাতে কল করলি, কোনো সমস্যা হয়েছে? না, বলছি আমি আসছি তোদের বাংলোতে দা ভাই। সিরিয়াসলি? আগে বলিসনি কেন? আমি নিয়ে আসতাম। একা আসবি নাকি তুই এত রাতে? রাজ ড্রপ করে দিচ্ছে। গ্রেট। আদি ফোন রেখে আমায় বলল কোয়েল আসছে আর ওকে রাজদাই নিয়ে আসছে। কথাটা শুনে আমি আদিকে বললাম, কোয়েল রাজদাকে মানিয়ে নিয়েছে? আমি জানতাম ও পারবে, কারণ ওর দোষ প্রায় ছিল না বললেই চলে। এবার তোমার পালা। আদি মাথা নিচু করে থাকলে আমি একটু এগিয়ে গিয়ে আলতোভাবে ওকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে বললাম, চিন্তা করো না, সবটা ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। আদিত্যের বাংলোর গেটের সামনে দাঁড়িয়ে কোয়েল একবার পিছনে রাজের দিকে তাকাচ্ছে, আরেকবার কলিং বেলের দিকে। সেটা দেখে রাজ বলল, তাড়াতাড়ি করো, আমার শরীর অনেক খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ। কোয়েল রাজের কথা শুনে চটজলদি কলিং বেল বাজালো, যা দেখে রাজ মুখ টিপে হাসল, যেটা কোয়েল দেখতে পেল না। আদিত্য প্রায় সাথে সাথেই দরজা খুলে দিলে কোয়েল একটু ইতস্তত বোধ করতে শুরু করলো। আদিত্য কোয়েলকে দেখে নিয়ে রাজের দিকে তাকালো। রাজ কোয়েলের হাতটা ছেড়ে ওকে আরেকটু সামনে এগিয়ে দিয়ে বলল, আসছি আমি। সাবধানে থাকার কথা বলার প্রয়োজন নেই এখন। তুমি এখন তার দায়িত্বে আছো, যে তোমাকে সুরক্ষিত রাখতে পারবে। এমন কারো দায়িত্বে না যে তোমার অযোগ্য। রাজ কথাটা বলেই বেরিয়ে হাঁটা ধরে নিজের গাড়ির দিকে। কোয়েল বুঝতে পারে রাজের কথাটা বলার কারণ, তাই আদিত্য রাজের দিকে এগোতে নিলেই কোয়েল আদিত্যের সামনে হাত লম্বা করে রেখে বাধা দেয়। তা দেখে আদিত্যের মনে হয় তার বোনও তাকে ভুল বুঝলো। যেও না দা ভাই, ওকে একটু ওর মতো একা ছেড়ে দাও। ও অনেকটা কষ্ট পেয়েছে। আমরা কষ্ট পেলে আমাদের নিজেদেরই মানাতে হয়, কেউ কিছু বললেও তা কাজ করে না। তাই ওকে এখন একটু একা থাকতে দাও। ওর কষ্ট কমাতে পারবো না জানি, কারণ যেটা বলে ফেলেছি তা ফিরিয়ে নিতে পারবো না। কিন্তু বলার কারণটা জানালে হয়তো ওর সুবিধা হবে নিজেকে মানাতে। চেষ্টা তো করতেই পারি ওর কষ্টটা কম করার, তাই না? আদিত্য চলে গেল রাজের পেছনে। কোয়েল সামনে তাকিয়ে দেখলো মৌমিতা দাঁড়িয়ে আছে, তাই হেসে ভিতরে ঢুকে গেল। এদিকে রাজকে নিজের গাড়ির সামনে নিশ্চুপভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য ওর পাশে দাঁড়িয়ে বলে, আমি জানি আমি তোকে আজকে সকালে অনেক আঘাত করেছি। সত্যি কথা মানুষকে আঘাতই করে। তুই তো সত্যি কথা বলেছিস, যেটা আমার ক্ষেত্রে মনে হয়েছে সেটা বলেছিস। হ্যাঁ, মানুষ রেগে থাকলে নিজের মনের কথাই বলে রাজ। যেটা সেই সময় তার মনে চলে সেটাই বলে। অন্য সময় তার মনোভাব অন্যরকম হয়, কারণ পরিস্থিতি অন্যরকম হয়। পরিস্থিতি বুঝে মনোভাব তৈরি হয়, আর মনোভাবের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া। রাজ আদিত্যের কথা শুনে আদিত্যের দিকে তাকায়, কারণ সে সঠিক বলেছে। দেখতে পায়ে আদিত্যের চোখটা ছলছল করছে। তুই যতটুকু বলেছিলি সেটা শুনেই আমি রিয়্যাক্ট করেছিলাম। তার সব থেকে বড় কারণ ছিল তুই বলেছিলি ছুটি তার কোনো কথা না শুনেই চলে গেছে। এর আগে তুই যখন চলে গিয়ে ওকে আঘাত দিয়েছিলি তখন ও জীবন্ত লাশের মতো বেঁচে ছিল। আর এইবার তুই ওর মনের সুপ্ত ভয়টাকে জাগিয়ে তুলেছিলি, হোক সেটা না জেনে বা নিজে অজান্তে। ও তো নিজের ক্ষতি করতেই পারতো, তাই না? আদিত্যের কথা শুনে রাজ নিজের হাত মুঠো করে নিলে আদিত্য বলে, তোর কোনো ধারণা নেই ওর কি অবস্থা হয়েছিল সেই সময়টা, যখন একসাথে ও তোকে হারিয়েছিল। এরপর সেটা থেকে কোনো মতো একটু হালকা হতে আবার ফ্যামিলি প্রবলেমস, পরীক্ষার প্রেশার, ভালো থাকার অভিনয় করে গেছিল নিজের ভেতর সবটা চেপে রেখে। শুধুমাত্র আমার বোনের কষ্টের কথা ভেবেই আমি তোকে কথাগুলো বলে ফেলেছি। জানি এতে আমার ভুলটা ঠিক হয়ে যায় না। আমি এগুলো বললাম তার কারণ তুই যেমন কষ্ট পেয়েছিস ও কষ্ট পেয়েছে। আমার ক্ষমা চাওয়ার মুখ নেই তোর কাছে, তাই ক্ষমা চাইবো না। এক নাগাড়ে কথাগুলো বলে আদিত্য নিজের চোখের জল আড়াল করে হালকা নাকটা টানল। রাজকে চোখ বন্ধ করে চুপ থাকতে দেখে আর কথা না বাড়িয়ে চলে যেতে নিলে রাজ বলে উঠল, সত্যিই তো, ক্ষমা চাইবি কেন তুই? তুই তো আমাকে বন্ধুও ভাবিস না।
আর তাই তো আমি যখন চলে গিয়েছিলাম তখনও তোর যায় আসেনি, আর এখনও কথা না বললে তোর কিছু যায় আসবে না। অবশ্য আসবে কিভাবে, আমি তো এসবের যোগ্যই, তাই না? রাজের কথা শেষ হওয়ার আগেই আদিত্য ঝড়ের বেগে রাজকে জড়িয়ে ধরে। রাজ হেসে দেয় আদিত্যের এহেন আচরণ দেখে। সরি, বিশ্বাস কর, তোর কথাটা পুরোটা শুনলে আমি হয়তো এসব কিছুই বলতাম না, কিন্তু যতটুকু শুনেছিলাম তাতে যখনই বুঝেছিলাম ছুটি কষ্ট পেয়েছে, তাও আবার নিজের ভয়ের জন্য, তখন আমার মাথা কাজ করছিল না। কারণ আমি জানতাম তুই কখনো ওকে এই নিয়ে কষ্ট দিতেই পারিস না। তুই এমনটা করেছিস এটা আমি জাস্ট ভাবতেই পারিনি। সরি ভাই, প্লিজ ক্ষমা করে দে। তুই ছাড়া আমার কে আছে বল? দাঁড়া, বৌদিকে বলছি আমাকে মানানোর জন্য, তুই এসব বলছিস? আদিত্য বুঝতে পারে রাজ মজা করছে, তাই সোজা হয়ে বলে, আরে ও তো বউ, তুই তো বন্ধু, তুই তো আগে আমার লাইফে। তুই না বোঝালে কি আর ওকে বলতে পারতাম? ভাই দৌড়ে, তোর গাটা এত গরম কেন ভাই? জ্বর এসেছে? ভাগ্যিস জ্বরটা এসেছে, না হলে তোর বোনকে এখানে আনতে পারতাম না। ও বাড়ি যাওয়ার জন্য জোর করছিল। আমি বললাম তুমি আদিত্যের বাড়িতে গেলেই আমি বাড়ি যাব, না হলে আজকে সারা রাত এখানেই থাকছি। ব্যাস, বাধ্য মেয়ের মতো জামা কাপড় গুছিয়ে চলে এসেছে। সে ঠিক আছে, কিন্তু তুই ওষুধ খেয়েছিস? আমি নিয়ে আসবো? তোর বোন জোর করে খাইয়েছে কিছুক্ষণ আগে। আমি আসছি এখন, আর খুব কেয়ারফুল থাকিস। ধামাকা একটা করবেই পরেশবাবু। সেটার অপেক্ষায় আছি আমি। এটাই ওনার শেষ সুযোগ, কারণ সব কিছু আমার হাতে, শুধু একটা সাক্ষী। পেয়ে যাবি, চাপ নিস না। রাজ, রাত চলে যেতে নিলে আদিত্য রাজকে ডেকে আরেকবার জড়িয়ে ধরে শক্ত করে আস্তে করে বলে, আমার বোনকে তুই ছাড়া কেউ ভালো রাখতে পারবে না। আমার এই ধারণা যে সত্যি, তার প্রমাণ আমি তো পেয়েছি। এবারের পরের দায়িত্ব তোর। ওকে পেতে হলে আমি শুধু সাহায্য করতে পারবো, এর থেকে বেশি কিছুই নয়, মাথায় রাখিস। আদিত্য রাজকে ছেড়ে দিলে রাজ আদিত্যের কথার মানে বুঝে হেসে ওকে মাথা নাড়িয়ে আশ্বাস দেয়। সাবধানে থাকবি। কথাটুকু একে অপরকে বলে আদিত্য বাড়ির ভিতর চলে আসে আর রাজ গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কোয়েল আমাদের বাংলোতে থেকেই পরীক্ষা দেওয়া শেষ করলো। আমাদের পরীক্ষা শেষ হয়েছে 2 দিন হলো। আজকে থেকে আবার ভার্সিটি যাওয়া শুরু করব আমরা। যেদিন কোয়েল এই বাড়িতে এসেছিল সেদিন রাতে আদি রাজদার সাথে কথা বলে নিয়েছিল, কিন্তু সবটা কি ঠিক হয়েছিল? সবটা ঠিক হলে রাজদা এড়িয়ে চলতেন না আদিকে। আমি যেমন এটা লক্ষ্য করেছি, আদি এটা খুব ভালোভাবে বুঝতে পারছে, কিন্তু স্বীকার করছে না আমার কাছে। যতবার জিজ্ঞেস করছি সত্যি কি সব ঠিক আছে, উত্তরে বলছে, কি এত আকাশ পাতাল ভাবছিস বলতো? তোর রাজদার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে, বললো তো আসবে আজকে ভার্সিটিতে। হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছিস? কিছু কি হয়েছে? তোর মনে হয় রাজদা আদির সাথে স্বাভাবিক হয়ে গেছেন? এত তাড়াতাড়ি কি স্বাভাবিক হওয়াটা সম্ভব বলে তোর মনে হয়? আমার তো মনে হয় না, আর সেটাও হয়নি। রাজ চেষ্টা সবটা ভুলে মানিয়ে নেওয়ার। ও দা ভাইয়ের কথাগুলো মনে করতে চায় না, জানিস তো, কারণ ওই কথাগুলো ওকে ভীষণ কষ্ট দেয়। ওর দুর্বল জায়গাটার আঘাত করে ফেলেছে দা ভাই, তাও আবার আমার জন্যে। আমি যদি রাজকে বোঝার চেষ্টা করতাম তাহলে হয়তো এসব কিছুই হতো না। নিজেকে অপরাধী মনে করিস না কোয়েল, সময় সবটা ঠিক করে দেবে দেখিস। কথায় আছে না, টাইম হিলস। আদি পুরো বিষয়টা আমার থেকে এড়িয়ে যেতে চাইছে, তার জন্যই তো তোকে জিজ্ঞেস করে শিওর হলাম আমি। আগের দিনে এই নিয়ে কথা হচ্ছিল আমার সাথে, মন খারাপ ছিল বলে আমাকে ডেকেছিল। আমি যাওয়ার পর ও নিজে থেকেই কথাটা তুলেছিল। আশা করছি ও খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে, কারণ আমার সাথে শেয়ার করে অনেকটা হালকা হয়েছে। আমি কিছু বলতে যাব তার আগেই আদির হাঁক শুনতে পেলাম বাইরে থেকে। আমি আর কোয়েল একে অপরের দিকে তাকিয়ে হেসে বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরোতেই আমি আর কোয়েল রাজদাকে দেখে দাঁড়িয়ে গেলাম। রাজদা হেসে কিছুক্ষণ কথা বলার পর আদিকে নিজে থেকেই জড়িয়ে ধরলো। আমি ঠিক দেখছি নাকি প্রমাণ নিতে কোয়েলের দিকে তাকালাম, পরিবর্তে কোয়েলও হতবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। বাপরে, এত তাড়াতাড়ি কথা মিলে যাবে কে জানতো। সেদিন আদি নিজে থেকে রাজদাকে জড়িয়ে ধরেছিল, রাজদা নিজে থেকে ধরেননি। আজ এই দৃশ্য দেখে ভীষণ ভালো লাগছে। ভেতরে আধ ঘন্টা দাঁড়িয়েছিলে, এখন বাইরে এসে দাঁড়িয়ে আছো। যাওয়ার ইচ্ছে না থাকলে বলো, আমি আর রাজ চলে যাচ্ছি। আমাদের আজকে এই ক্লাসটা এগিয়ে দিয়েছে, সো তাড়াতাড়ি যেতে হবে। আহা, এতই যখন তারা, তো এসেছো কেন নিতে?
আসতে বলেছি নাকি? এই মৌ চল তো, আমরা একাই চলে যাব। বইন থাম, ঝগড়া না করে চল এখন। আদি কোয়েলকে টেনে নিয়ে যাওয়ার সময় কোয়েল রাজদাকে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আমি আর রাজদা দুজনেই হেসে গাড়ির দিকে এগোলাম। ভার্সিটিতে পৌঁছে রাজদা আর আদি দুজনে নিজেদের ক্লাসের দিকে ছুট লাগালো। আমরা 5 সাবজেক্টের ক্লাস করতে চলে গেলাম। ক্লাস শেষ করে আমি আর কোয়েল ক্যান্টিনে দেখা করতেই দেখলাম ভার্সিটির অনেকেই বসে আড্ডা দিচ্ছে, আর তার মধ্যে জিয়া আর তার সাঙ্গপাঙ্গরাও উপস্থিত আছে। সেই দেখে কোয়েল আমায় বলল, মৌ চল এখান থেকে, যেভাবে গোল মিটিং বসেছে মনে হয় নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাবে। রনি তো আছে ওদের সাথে, দেখেছিস? দেখেছি বলেই যেতে বলছি, চল। কোয়েল আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে যেতে শুরু করলো। রনিত পেছন থেকে দৌড়ে এসে আমাদের সামনে দাঁড়ায়। কি চাই? আমি তোমাকে চাই মো ডার্লিং। মৌমিতার দিকে এগিয়ে এসে, ডোন্ট ক্রস ইওর লিমিট রনিত। ভারে হ্যাঁ, আমি চাইলে ডোন্ট ক্রস ইওর লিমিট, আর আদিত্যদা চাইলে অলওয়েজ ওয়েলকাম। এমনটা তো ঠিক না মো ডার্লিং। জাস্ট শাট ইওর মাউথ রনিত। অসভ্যতামিরও একটা লিমিট থাকে। তুই অন্তত সভ্য অসভ্য নিয়ে জ্ঞান দিস না কোয়েল, তোকে এসব মানায় না। নিজে কি অসভ্যতামি করে বেড়াচ্ছিস সেটা আগে বল। আচ্ছা, আমি অসভ্যতামি করেছি? তা কি করেছি শুনি একটু। আমার তো মনে পড়ছে না আমি এক এক দিন এক এক ছেলের সাথে ঘুরে বেরিয়েছি বলে, যেটা তোর কাজ। তুই তো আমার থেকেও জঘন্য কাজ করেছিস। যাকে এতদিন নিজের দাদা হিসেবে চালাতিস, আজকাল তার সাথে রাত কাটাচ্ছিস এক বাড়িতে। এটা কি তোর বান্ধবীকে আদির হাতে তুলে দেওয়ার পুরস্কার? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ জিয়া। আরো জোরে চিৎকার কর। আমি তো চাই ফার্সিটির সবাই জানুক তোদের দুই বান্ধবীর চরিত্র সম্পর্কে। সো গাইস, এতদিন যারা ভাবছিলে তোমাদের মৌমিতা খুব শান্তশিষ্ট ভদ্র মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাদের জন্য আমার করুণা হচ্ছে। কারণ আমাদের সকলের প্রিয় মৌমিতা মিডল ক্লাস ফ্যামিলির লোভী একটা মেয়ে, যার নজর ছিল আমাদের ইউনিয়ন হেড আদিত্যের উপর ও টাকার উপর। তাই তো রাতও কাটিয়ে ফেললো পরীক্ষার আগে। আমার কথা বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করে নিও ও পরীক্ষাটা কার বাড়ি থেকে দিয়েছে। আর কোয়েল, ওর কথা তো আগেই জানালাম আপনাদের। এই হেল্প করেছে মৌমিতাকে আদিত্যের কাছে পৌঁছাতে, তাই তো আদিত্য ওকে পুরস্কার দিয়েছে। আদিত্যর তো লাভই লাভ হয়েছে, একসাথে দুটো মেয়েকে পেয়ে গেছে। আমি তো আগেই বলেছিলাম এই গরিব ঘরের মেয়েগুলো টাকা লোভী হয়, কিন্তু মৌমিতাকে দেখে জানতে পারলাম ওটা টাকার জন্য নিজেকে বিক্রি করতে পারে। ছে। জিয়ার কথার শেষ হওয়ার আগে কেউ জিয়ার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। হঠাৎ হওয়ার ফলে জিয়া ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে ক্যান্টিনের চেয়ারের ওপর পড়ল। সোজা হয়ে দাঁড়াতেই দেখলো আদিত্য রাগে রীতিমতো ফুঁসছে। আদিত্যদের ক্লাস শেষ হওয়ার পর রাজ একটু নিজের দরকারে বেরিয়ে যায়, আর আদিত্য ক্যান্টিনের দিকে এসে কারণও জানতো কোয়েল আর মৌমিতা ক্যান্টিনে থাকবে। রাজকেও কাজ শেষ করে ক্যান্টিনে আসতে বলেছিল, কিন্তু আদিত্য ভাবেনি ওকে এসবের সম্মুখীন হতে হবে। আমি জিয়ার কথাগুলো শুনে চোখ মুখ খিচে বন্ধ করে নিজের কান্না আটকানোর চেষ্টা করছিলাম। সে সময় একটা আওয়াজ শুনে চোখ খুলে তাকালাম আমি। আদিকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি আর নিজেকে আটকাতে পারলাম না, শব্দ করেই কেঁদে দিলাম। আদি আমার দিকে ফিরে 2 হাত আমার গালে রেখে চোখের জল মুছিয়ে বলল, এই চটটা তোমার আর কোয়েলের ওকে মানা উচিত ছিল। ও এতগুলো আজে বাজে কথা বলেছিল আর তোমরা শুনেছিলে, বলতে পারলে না তোমার আর আমার সম্পর্কটা কি? ছুটি, তুই কেন চুপ করেছিলি? ফাইন, আমিই বলবো সবাইকে। আদিত্য আমাকে ছেড়ে জিয়ার কাছে গিয়ে জিয়ার বাহুটা শক্ত করে ধরলো, চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, খুব শখ না তোর সবাইকে জানানোর? চল, তোর মনের ইচ্ছা আমি পূরণ করছি, সব জানাবো আমি আজকে, তোরাও আয়। আদিত্য জিয়াকে নিয়ে টানতে টানতে ভার্সিটির মাঠে এনে উপস্থিত হলো। জিয়াকে ধাক্কা মেরে ছেড়ে দিয়ে আদিত্য পিছন ফিরে দেখলো সবাই আসছে। সেটা দেখে জিয়ার দিকে বাঁকা হাসলেই জিয়া একটা শুকনো ঢোক গেলে। কি হলো জিয়া, এভাবে ঘামছিস কেন? তুই ভয় পেয়ে গেলি নাকি? ভয় পাবো কেন? আমি যা বলেছি সত্যি বলেছি। ভয় পাবো কেন? ও রিয়েলি? কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না, জানিস তো।
আদিত্য যেই দেখলো সবার সামনে মৌমিতা আর কোয়েলও এসে ওর পাশে দাঁড়িয়েছে, তখনই সবার উদ্দেশ্যে বলতে শুরু করলো। জিয়া যেন তোদেরকে কি বলেছে? আমি সবটাই শুনেছি, শুধু দেখছিলাম জিয়া কতটা নিচে নামতে পারে। তুই কোয়েলের নামে কি বললি জিয়া? কোয়েল অসভ্যতামি করেছে তার সাথে, যাকে কিনা এতদিন ও নিজের দাদা বলতো, রাইট? সব সত্যি জানার পরও তুই কিভাবে এই এত বড় নোংরা কথাটা বলতে পারলি? বলবি প্লিজ? তুই খুব ভালো করে জানিস কোয়েল আমার আপন খুড়তুতো বোন হয়। তোর বাবা না আমার কাকাই আশিস ব্যানার্জিকে জমের মতো ভয় পায়, সেটা জানিস নিশ্চয়ই। তার মেয়েকে আজকে সকলের সামনে অপমান করেছিস তুই, আশিস ব্যানার্জির মেয়েকে। আদিত্যের কথা শুনে জিয়া সবার দিকে তাকাচ্ছে আর নিজের আঙুল কসলাচ্ছে ভয়ে ভয়ে। আদিত্য এবার মৌমিতার পাশে দাঁড়িয়ে বলল, মৌকে তুই বদনাম করেছিলি, ও আমার বাংলোতে রাত কাটিয়েছে তার জন্য। খোঁজ যখন নিয়েছিলি তখন একটু ভালোভাবে খোঁজ নেওয়া উচিত ছিল তোর আর তোর রনিতের। আদিত্য রনিতের কলার ধরে নিজের সামনে এনে দাঁড় করালো, যাতে রনিত আরো বেশি ঘাবড়ে গেল। আদিত্য এক হাত রনিতের কলার আর আরেক হাত মৌমিতার হাত শক্ত করে ধরে জোর দিয়ে বলল, মৌ নিজের অধিকারে আমার বাংলোতে ছিল, স্ত্রীর অধিকারে আমার সাথে রাত কাটিয়েছে। ওর নাম মৌমিতা ব্যানার্জি, ওয়াইফ অফ আদিত্য ব্যানার্জি, ডটার ইন ল অফ আকাশ ব্যানার্জি, হুজ দ্য মেম্বার অফ আওয়ার ইউনিভার্সিটি ডিরেক্টর বোর্ড। তাই ওর দিকে আঙ্গুল তোলার আগে এই ভার্সিটির সবাই যেন এই কথাটা মনে রাখে। কথা শেষ করেই আদিত্য মৌমিতার হাত ছেড়ে রনিতের মুখে ঘুষি মেরে দিল আর রনিত উপর হয়ে নিচে পড়ল। বউ হয় ও আমার, তাই নিজের যোগ্যতা বুঝে কথা বলা উচিত ছিল তোদের। আগেরবার ওর দিকে খারাপভাবে হাত বাড়িয়েছিলি, তাই তোর হাত ভেঙে দিয়েছিলাম। এইবার তোর জিভটা টেনে ছিঁড়ে নেব আমি। এই বলে আদিত্য এগোতে গেলেই মৌমিতা এসে আদিত্যের হাত ধরে নেয়। আদিত্যর রাগী চোখে মৌমিতার দিকে তাকালে মৌমিতার নাবোধক মাথা নেড়ে সকলের উপস্থিতি আছে এখানে সেটার ইশারা করে। চিল্লাচিল্লির কারণে যাদের ক্লাস হচ্ছিল তারা সমেত ম্যাম স্যাররাও বেরিয়ে এসেছেন। এটা দেখে আদিত্য থেমে গিয়ে জিয়ার দিকে তাকায়, দেখে জিয়া আহত দৃষ্টি নিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। মৌমিতাকে নিয়ে জিয়ার দিকে এগিয়ে গিয়ে আদিত্য বলে, তোদের মনে হতেই পারে আমি মৌকে বাঁচানোর জন্য মিথ্যে বলছি, তাই দুটো প্রমাণ এখন দিচ্ছি। এ বলে আদিত্য মৌমিতার বাঁ হাত থেকে হোয়াইট কালারের ব্যান্ডটা টান মেরে খুলে ফেলল, যেটা ও নিজের কবজিতে পড়েছিল। এরপর ওর তুলে দেখিয়ে বলল, এটাকে নোয়া বলে জানিস নিশ্চয়ই। এটা বিবাহিত মেয়েরাই পড়ে। বিবাহিত মেয়েদের সব থেকে বড় উদাহরণ এটা, যা তোরা কোনোদিনও টের পাসনি। এবার যত্ন সহকারে আদিত্য মৌমিতার চুলের রাবার ব্যান্ডটা খুলে দিয়ে কয়েকটা চুল উল্টে দিয়ে মৌমিতার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলল, এই যে ওর মাথায় আমার নামে সিঁদুর, হটকারিতায় আমাদের বিয়েটা হওয়ায় আমি বারণ করেছিলাম ওকে আমার স্ত্রী হিসেবে পরিচয় না দিতে, আর শুধুমাত্র সেই জন্যই ও আজকে এত কটু কথা শুনেও প্রতিবাদ করেনি। আমি ভুল করেছিলাম ওকে বারণ করে, তাই আমি সেটা সূত্রে নিলাম প্রতিবাদ করে। চিন্তা করিস না, সামনেই আমাদের গ্র্যান্ড রিসেপশন, ইউনিভার্সিটির সবার ইনভিটেশন রইল। সাথে আমার কথাগুলো যেন মনে থাকে, আমার স্ত্রী আর আমার বোনের ওপর একটা আঁচড়ও যেন না আসে। আসলে রনিতের থেকেও খারাপ অবস্থা করব আমি তার। তাছাড়া কোয়েল কার আমানত সেটা নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না। আদিত্য কথাটা বলতেই কয়েকজন ছেলে ভয়ে শুকনো ঢোক গেল, যা দেখে আদিত্য সহ মৌমিতা আর কোয়েলও মৃদু হাসল। আদিত্য ওদের উদ্দেশ্যে বলল, ঠিক এই ভয়টাই দেখতে চাই আমি সব সময়। আর জিয়া, রাজ এখানে নেই, তোর ভাগ্য ভালো, না হলে এতক্ষণে চরের চোটে অজ্ঞান হয়ে যেতিস। তোর ফ্রেন্ড সৌভিকের অবস্থা জানিস তো? জিয়া কথাটা শুনে চমকে উঠে তাকালো আদিত্যের দিকে। আদিত্য সেটা দেখে বাঁকা হেসে বলল, তুই ওদের দুজনকে বদনাম করতে চেয়েছিলি তাই না? তার পরিবর্তে আমি চাইলেই এখন তোর আর রনিতের ব্যক্তিগত কিছু সুন্দর সুন্দর ছবি, সেগুলো রনিত তার পরিবর্তে আমি চাইলেই এখন তোর আর রনিতের ব্যক্তিগত কিছু সুন্দর সুন্দর ছবি, যেগুলো রনিত তোকে ব্ল্যাকমেইল করবে বলে তুলেছিল টাকার জন্য, সেগুলো ফাঁস করে দিতে পারি সবার সামনে। তাছাড়া তোর আদরের সৌভিকদা, ওর সাথে তোর ঠিক কীরকম দাদার সম্পর্ক
সেটার প্রমাণও আমি সবাইকে দিতে পারি, তা দেবো নাকি? আদিত্য বেশ জোরে এই কথাগুলো বলেছে যাতে সবাই শুনতে পায়। জিয়া এসব শুনে আদিত্যের পা ধরতে গেলে আদিত্য সরে আসে। আমার পা ধরার অধিকারও তোর মতো একটা নোংরা মানসিকতার মেয়ের নেই। তোকে নিজের বান্ধবী হিসেবে ক্ষমা করেছি বারবার, কিন্তু তুই যে এটা যোগ্য নস সেটা বুঝিয়ে দিলি আজকে। আদিত্য মৌমিতা আর কোয়েলের হাত ধরে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেল। ইউনিভার্সিটি থেকে বেরোতেই দেখলো রাজ গাড়ি নিয়ে আসে। রাজ এসে আদিত্যের গাড়ির সামনে গাড়ি থামিয়ে নেমে জিজ্ঞেস করলো। কি হয়েছে? এর উত্তরে সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি শুরু করলো। কি বলবে ভেবে। মৌ, তুমি যেমন ভাবছো জিয়া তেমন মেয়ে নয়, ও অতটাও খারাপ না। বাহ বাহ, 2 দিনে জিয়ার প্রতি এত ভালোবাসা তোমার? মৌ প্লিজ, আমাকে জিয়ার সাথে কথা বলতে দাও। অলওয়েজ সব কিছুতে আমাকে এভাবে আটকানোর কোনো মানে হয় না। আমি মনে করি এই জন্যই জিয়া কাজগুলো করেছে। আমাকে যেতে দাও ওর কাছে। আমার তোমার সাথে জরুরি কথা আছে, তাই তুমি এখন আমার সাথে যাবে। আমি আদিকে টেনে নিয়ে জিয়ার সামনে থেকে চলে গেলাম। আদি আমার আর ওর রিসেপশনের আগে একটা পার্টি থ্রো করেছে, যেখানে ও আমার ক্লাসমেট, ওর ক্লাসমেট সহ আরও অনেকেই উপস্থিত ইউনিভার্সিটির। পার্টি চলাকালীন হুট করে জিয়া আমার সামনে এসে দাঁড়ায়, আর আমি ওকে এড়িয়ে এগিয়ে যেতেই দেখি আদি জিয়ার দিকে তাকিয়ে এই দিকেই আসছে। তাই আমি নিয়ে চলে গেলাম ওকে অন্যদিকে। আদির সাথে কথা বলে এক প্রকার ঝগড়া করে আমি এসে বার সাইডে বসলাম। কিছুক্ষণ পর আমার পাশে এসে জিয়া এসে বসলো। কি ব্যাপার বলতো জিয়া, তুই কেন আমার আগে পিছে ঘুরছিস, বলবি? আগের দিনের অপমান কি কম হয়ে গেছে? দেখ, আমি জানি আমি ভুল করেছি। আসলে কোয়েলের সাথে আমি অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ওর বাবা যদি এসবের ব্যাপারে জানতে পারে তাহলে কোনোভাবেই আমাকে আর ইউনিভার্সিটিতে পড়তে দেবে না। প্লিজ প্লিজ, তুই কোয়েলকে একটু বোঝা, যাতে অন্তত আমাকে এই ইউনিভার্সিটিতে পড়তে দেয়। প্লিজ, আমি আর কখনো তোদের ত্রিসীমানেও আসবো না। ও তো এই জন্য আমার পেছনে ঘুরঘুর করছিস তুই, না? নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝিস না কখনো তুই। এটা তো আমি ভুলেই গিয়েছিলাম। আমি কথাটা বলে কোয়েলের কাছে চলে এলাম। কোয়েলকে এসে জিয়ার কথাগুলো বলতেই কোয়েল বলল, আচ্ছা, এই ব্যাপার, চল দেখি ও কি বলে। আমি আর কোয়েল জিয়ার কাছে আসতেই দেখি জিয়া দুটো ড্রয়িংয়ের গ্লাস নিয়ে বসে আছে। আমি গিয়ে জিয়ার পাশে বসতেই জিয়া আমার হাতে ড্রিঙ্কের গ্লাসটা দিয়ে আমায় বলল, তুই এটা নে, এক্ষুনি ওয়েটার দিয়ে গেল, আমি কোয়েলের সাথে কথা বলে আসছি। জিয়া উঠে কোয়েলের সাথে কথা বলতে শুরু করলে আমি আমার পার্স থেকে একটা ছোট মোড়ানো কাগজ বের করলাম, যাতে একটা পাউডার আছে। আস্তে করে সেটা খুলে জিয়ার ড্রিঙ্কের গ্লাসটাতে একটু মিশিয়ে দিলাম। এদিকে কোয়েল জিয়ার সাথে কথা বলে ওকে ব্যস্ত রেখেছে। আমি ইশারা করে দিতেই কোয়েল জিয়ার কথায় রাজি হয়ে গেল, আর জিয়া আমার পাশে এসে বসলো। তোর ড্রিঙ্ক শেষ? হ্যাঁ, কিন্তু আমার মাথাটা না কেমন যেন ঝিমঝিম করছে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ, আমি যাচ্ছি তোর সাথে, চল। কথাটা শেষ করে আমি উঠে কোয়েলের সাথে ওয়াশরুমে চলে আসলাম, আর চোখে দেখলাম জিয়া ঠোঁটের কোণে বাঁকা হাসি। এবার বুঝবে আসল অপমান কাকে বলে, যখন সবার সামনে আদির বউ মাতলামি করে ওর সম্মান ধুলোয় মিশাবে। আমি কি একটু বসতে পারি এখানে? জিয়া পাশে তাকিয়ে দেখলো রাজকে। আতকে উঠলো জিয়া রাজকে দেখে। সেই দেখে রাজ বলল, জিয়া রিল্যাক্স, আমি এমনিই বসতে চেয়েছিলাম। তোর প্রবলেম থাকলে ইটস ওকে, আমি চলে যাচ্ছি। না না, আমার কোনো প্রবলেম নেই, তুমি বসতে। আরে জিয়া, সাবধানে, কি করছিস? জিয়া উঠে রাজকে আটকাতে গেলে জিয়ার মাথাটা হুট করেই ঘুরে যায়, আর ও পড়ে যেতে নিলে রাজ ধরে নেয়। রাজ জিয়াকে বসিয়ে দিয়ে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, মাথা একটু ঘুরছে। ড্রিঙ্কটা বেশি করে ফেলেছিস হয়তো। বাই দ্য ওয়ে রাজ, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে আমি সেদিন রাগের বশে কোয়েলকে অনেক বাজে বাজে কথা বলে ফেলেছি। কি করব বলো? আমি তো আদিকে ভীষণ ভালোবাসি, তাই মৌমিতার সাথে ওকে মেনে নিতে পারি না। এটাই তো জিয়া, তুই যদি মৌমিতাকে সরানোর চেষ্টা না করে নিজের বাবার বিরুদ্ধে গিয়ে আদির সাথে থাকতে পারলে আজ আদি তোর হতো। মানে তুমি কি বলছো? ড্যাডের বিরুদ্ধে কেন যাব?
ড্যাড তো আদিকে পছন্দ করে। তোর বাবা কোনো কালেই আদিকে পছন্দ করতো না, তোর জন্য মেনে নিয়েছিল শুধু। তুই তো জানিস আদি বরাবর সত্য, ন্যায়ের পথে থাকলে ভালোবাসে যেখানে, তোর বাবা পুরো বিপরীত। এই নিয়েই আদি ভালোভাবে তোর বাবাকে বলেছিল যে এসব ছেড়ে দিতে, কিন্তু তোর বাবা আদিকে খুব বাজেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছে। কি ড্যাড এরকম করেছে? হ্যাঁ, তাই জন্যই তো আদি মমিতাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে। আর আদি ভেবেছিল তুই ওকে সাপোর্ট করবি। আমি তো জানতাম না ব্যাপারটা।